ইউরেশিয়া মহাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত জাপান হল পৃথিবীর এমন একটি দেশ যেখানে প্রথম সূর্যের আলো এসে পড়ে। এই বিশেষ কারণে জাপানিরা নিজেদের দেশকে নিপ্পন বলে ডাকে, যার অর্থ সূর্যের উৎপত্তি স্থল। প্রায় 3,78,000 বর্গ কিলোমিটার আয়তনের জাপান দেশটা আকারে অনেকটা ক্যালিফোর্নিয়ার সমান। আসলে জাপান হল 6,800টিরও বেশি দ্বীপের একটি সমন্বিত দ্বীপপুঞ্জ, যার মধ্যে 4টি প্রধান দ্বীপ মিলেই দেশটির মোট আয়তনের 97% জায়গা দখল করে আছে। রুক্ষ আগ্নেয়গিরি অঞ্চল এবং এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু সারা বছর 4টি ভিন্ন ঋতুর অবতারণা করে, যা এই দেশটাকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলে। বসন্তে চোখ ধাঁধানো গোলাপি চেরি ব্লসম, শরতের আগুন রঙা ম্যাপেল পাতা, আর শীতের সময় তুষারে ঢাকা পাহাড়ের ঢাল। 12,50,00,000 জনসংখ্যার এই জাপান বিশ্বের অন্যতম জনবহুল দেশ, কিন্তু মজার ব্যাপার হলো এখানকার প্রায় 30% নাগরিকের বয়স 65 বছরের বেশি, যা জাপানকে বিশ্বের দ্রুততম বয়স্ক জনসংখ্যার দেশে পরিণত করেছে। দিনের শেষ ট্রেনগুলো যখন স্টেশনে ফিরতে শুরু করে, তখন জাপানের বড় বড় শহরগুলো একদম ভিন্ন এক রূপে ধরা দেয়। টোকিও, ওসাকা কিংবা ফুকুওকার রাত কিন্তু মোটেও হইচই আর বিশৃঙ্খলায় ভরা থাকে না, বরং রাতগুলো চলে তাদের নিজস্ব এক নিয়মে। নিয়ন লাইট, ভেন্ডিং মেশিন, ছোট ছোট বার আর সরু গলিগুলো মিলে এমন এক পরিবেশ তৈরি করে যা একই সাথে আধুনিক আবার ছিমছাম। অনেক জাপানি নাগরিকের কাছে রাত মানে সমাজ থেকে পালিয়ে যাওয়া নয়, বরং দিনের প্রচণ্ড চাপের তুলনায় এক শান্ত ও ভিন্ন জীবনযাত্রার স্বাদ নেওয়া। এই রাতের জীবনের প্রাণকেন্দ্রে রয়েছে ইজাকায়া সংস্কৃতি। এগুলো হলো ছোটখাটো আড্ডাখানা, যেখানে কর্মীরা কাজের শেষে এসে খাবার আর পানীয় নিয়ে গল্পগুজব করে মন হালকা করে। এখানকার জায়গাগুলো সাধারণত ছোট, ভিড়ে ঠাসা আর বেশ প্রাণবন্ত, যা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেও মানুষের সাথে মিশে যাওয়ার দারুণ সুযোগ দেয়। সারা রাত ধরে চলা কারাওকে এই রুটিনের এক অবিচ্ছেদ্য অংশ, যা মানুষকে তাদের মনের চাপা আবেগগুলো প্রকাশ করতে সাহায্য করে, তাও আবার পাবলিক প্লেসে কারো অসুবিধা না করে। শিবুইয়া বা রোপঙ্গির মতো এলাকাগুলোতে রাতের জীবন একটু আন্তর্জাতিক আমেজ পায়। বিশ্বমানের ডিজে আর লেট নাইট রেস্তোরাঁগুলোর কারণে এই জায়গাগুলোতে পশ্চিমা সংস্কৃতির ছাপ স্পষ্ট। অন্যদিকে কিয়োটোর মতো জায়গাগুলোতে রাতের জীবন বেশ শান্ত, যা ঐতিহ্যবাহী অনুষ্ঠান আর ক্লাসিক বাদ্যযন্ত্রের সুরে সুর মিলিয়ে চলে। জাপানের রাতের রাস্তা দিয়ে হেঁটে বেড়ানো পর্যটকদের কাছে দারুণ এক অভিজ্ঞতা। সুন্দরভাবে আলোকিত রাস্তা আর অপরাধের হার কম হওয়ায় গভীর রাতে হেঁটে বেড়ানোটাও বেশ নিরাপদ। বিশেষ করে কিয়োটোর গিয়ন এলাকায় লণ্ঠনের আলোয় কোনো গেইশাকে এক পলক দেখার সুযোগ পাওয়াটা পর্যটকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। আপনি এই মুহূর্তে কোন দেশ বা শহর থেকে আমাদের দেখছেন? কমেন্ট বক্সে আপনার জায়গাটির নাম লিখে জানান। চলুন একসাথে এই আকর্ষণীয় দেশটির রহস্যময় সব দিক উন্মোচন করি। University third year, so you should be really good at English. জাপানি নারীদের কথা ভাবলে অনেকের চোখেই ভেসে ওঠে ফর্সা ত্বক, ছিপছিপে গড়ন আর খুব শান্ত মার্জিত চলাফেরার দৃশ্য। এই ইমেজটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। শত শত বছর ধরে পরিশীলিত ও সংযত সৌন্দর্যবোধের চর্চাই তাদের এই রূপ দিয়েছে। শরীরের বাঁক নিয়ে প্রদর্শনী করার চেয়ে জাপানি নারীরা ভারসাম্য, পরিচ্ছন্নতা এবং একটি আরামদায়ক ইমপ্রেশনের ওপর বেশি গুরুত্ব দেয়। আজকের দিনে জাপানি নারীরা পশ্চিমা জীবনযাত্রার দ্বারা বেশ প্রভাবিত। বড় বড় শহরগুলোতে 30 পেরোনো নারীদের একা থাকা, ফুল টাইম চাকরি করা আর নিজেদের আর্থিক কেরিয়ার নিয়ে ভাবা এখন খুব সাধারণ ব্যাপার। বিয়ে করাটা এখন আর বাধ্যতামূলক কোনো গন্তব্য নয়, বরং এটিকে এখন একটি ব্যক্তিগত পছন্দ হিসেবে দেখা হয়, যা একজন নারীর জীবনে প্রকৃত অর্থ যোগ করলেই কেবল মানুষ বিয়ের সিদ্ধান্ত নেয়। বর্তমানে একটি দারুণ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, তা হলো বিদেশি পুরুষদের সাথে জাপানি নারীদের বিয়ের সংখ্যা বাড়ছে। অনেকের ধারণা পশ্চিমা পুরুষরা আবেগীয় দিক থেকে অনেক বেশি খোলামেলা এবং ভালোবাসা প্রকাশে তারা অনেক বেশি সহজ। প্রতি বছর হাজার হাজার জাপানি নারী বিদেশি পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এবং এই সংখ্যা বেড়েই চলেছে। আধুনিক কোনো জাপানি নারীকে ইমপ্রেস করার উপায়গুলো জানতে আগ্রহী হলে কমেন্ট বক্সে 4 লিখুন। আমরা আপনাদের জানাবো কিভাবে জাপানি মেয়েদের মন জয় করা যায়। আপনি যদি পশ্চিমা দেশগুলোতে থেকে থাকেন, তবে হ্যান্ডশেক করা বা বন্ধুত্বের খাতিরে কাঁধে হাত রাখা খুব সাধারণ বিষয়। কিন্তু জাপানে এই ধরনের শারীরিক স্পর্শে অনেকেই অস্বস্তি বোধ করেন। জাপানিরা সাধারণত শারীরিক স্পর্শ এড়িয়ে চলে, কারণ তারা ব্যক্তিগত পরিসীমা বা পার্সোনাল স্পেসের প্রতি খুবই শ্রদ্ধাশীল। স্পর্শের পরিবর্তে তারা অভিবাদনের প্রধান মাধ্যম হিসেবে মাথা নত করে সালাম বা বো করাকে বেছে নেয়।
এই বো করার গভীরতা, সময় এবং ছন্দের ওপর ভিত্তি করেই অনেক কিছু প্রকাশ পায়। বিদেশি পর্যটকদের দ্বারা ঘটে যাওয়া আরেকটি বড় ভুল হল পাবলিক প্লেসের শব্দ করা। বিখ্যাত শিনকানসেন বুলেট ট্রেনে চড়লে আপনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করবেন, তা হল পিন পতন নীরবতা। মানুষ এখানে জোরে কথা বলে না, ফোনেও কথা বলে না। পাবলিক ট্রান্সপোর্টে ফোনে কথা বলাকে এখানে খুবই অভদ্রতা হিসেবে দেখা হয়। জাপানিরা জরুরি কোনো কথা থাকলেও টেক্সট পাঠানোই শ্রেয় মনে করে। এদের খাবারের সংস্কৃতিতেও রয়েছে বেশ কড়া কিছু নিয়ম। সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল ভাতের বাটিতে চপস্টিক খাড়া করে রাখা। এটা জাপানে খুবই অশুভ বলে মনে করা হয়, কারণ এই দৃশ্যটি অন্ত্যেষ্টিক্রিয়ার রীতির সাথে সাদৃশ্যপূর্ণ। এটি মৃত্যুর প্রতীক হিসেবে ধরা হয় এবং অত্যন্ত দুর্ভাগ্যের লক্ষণ। ঠিক একইভাবে চপস্টিক দিয়ে অন্য কারো চপস্টিকে খাবার দেওয়াও একদম নিষেধ। এই কাজটিও অন্ত্যেষ্টিক্রিয়ার একটি রীতির কথা মনে করিয়ে দেয়, যেখানে স্বজনরা মৃতদেহের পুড়ে যাওয়া হাড় সংগ্রহ করেন। অন্যের সাথে ডিনার করার সময় নিজের গ্লাসে নিজে পানীয় ঢালাটাও ঠিক নয়। জাপানি সংস্কৃতিতে নিজের চেয়ে অন্যের যত্ন নেওয়ার ওপর জোর দেওয়া হয়। কারো গ্লাস খালি হলে আপনাকে তা লক্ষ্য করতে হবে এবং তার গ্লাসে পানীয় ঢেলে দিতে হবে। নিজের গ্লাসে আগে পানীয় ঢালাকে স্বার্থপরতা এবং সামাজিক কাণ্ডজ্ঞানহীনতা হিসেবে দেখা হয়। আর সবশেষে আসি ট্যাটু প্রসঙ্গে। পশ্চিমা দেশগুলোতে ট্যাটু ফ্যাশনের অংশ হলেও জাপানে এটি এখনও বিতর্কিত। অনেক জাপানি নাগরিকের কাছে, বিশেষ করে বয়স্ক প্রজন্মের কাছে, ট্যাটু মানেই ইয়াকুজাদের সাথে সম্পর্ক, যারা জাপানের সংগঠিত অপরাধ চক্রের সাথে জড়িত। এই কারণেই অনেক পাবলিক বাথ, জিম এবং সুইমিং পুলে এখনও প্রকাশ্যে ট্যাটু নিষিদ্ধ করার নোটিশ দেখা যায়। যদিও কিছু কিছু জায়গায় নিয়ম শিথিল হচ্ছে, তবু এই ট্যাটু নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি এখনও আগের মতোই শক্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাপানে এমন কিছু সেবা রয়েছে যা শুনলে সায়েন্স ফিকশন মুভির মতো মনে হয়। এর মধ্যে সবচেয়ে কৌতূহল উদ্দীপক হল ভাড়াটে আত্মীয় সার্ভিস। কোম্পানিগুলো অভিনেতা ভাড়া দেয় যারা সামাজিক অনুষ্ঠানে বয়ফ্রেন্ড, স্বামী, অভিভাবক কিংবা অন্য কোনো আত্মীয়ের ভূমিকা পালন করে। শুনতে অদ্ভুত মনে হলেও এটি তাদের বাস্তব জীবনের এক প্রতিফলন। বিয়ে না করার হার বেড়ে যাওয়া এবং পারিবারিক বন্ধন আলগা হয়ে আসায় অনেক জাপানি নাগরিকই সামাজিক প্রত্যাশা মেলাতে হিমশিম খাচ্ছেন। তাই এই ভাড়াটে আত্মীয়ের সার্ভিসটি সাময়িকভাবে তাদের সামাজিক মর্যাদা ধরে রাখতে সাহায্য করে। আরেকটি জনপ্রিয় সার্ভিস হল স্ট্রেস রিলিফ রুম, যেখানে গ্রাহকদের হাতুড়ি দেওয়া হয় যাতে তারা সাউন্ড প্রুফ রুমে গিয়ে যে কোনো জিনিস ভেঙে মনের ঝাল মেটাতে পারে। এটি সব শ্রেণীর মানুষের কাছেই বেশ আকর্ষণীয়। যে সমাজে আবেগ নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেওয়া হয়, সেখানে এই ধরনের অদ্ভুত সেবাগুলো বেশ জনপ্রিয়। এই ভিডিওটি যদি জাপান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে থাকে, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমাদের এই ধরনের গভীর অনুসন্ধানমূলক ভিডিওগুলো মিস না করেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।